আধুনিক ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে প্রশাসনিক ব্যবস্থা। দেখো, মোটামুটি দুটো কি তিনটে টপিক এই টপিক চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো আমরা সেটাকে একটা ক্লাসে আলোচনা করতে পারবো না, দুটো বা তিনটে ভাগে ভাগ করে করব। দেখো, তাহলে প্রথমেই হেডিং করা উচিত যে এই প্রশাসনিক ব্যবস্থা কি ছিল। তাহলে একটা হেডিং করো যে ব্রিটিশ ভারতে ব্রিটিশ ভারতে প্রশাসনিক ব্যবস্থা। নোট ডাউন করবে ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা। ওকে, তাহলে এই টপিকের মধ্যে আমাদের কি কি পড়তে হবে বা আলোচ্য বিষয় কি কি। প্রশাসনিক ব্যবস্থা বলতে আমরা কোন ব্যবস্থার কথা বলতে চাইছি বা কি ব্যাপার। দেখো, এই টপিকটাকে তিনটে ভাগে ভাগ করে আমরা ক্লাস নিতে পারবো বা ক্লাস নেব, যাতে তোমাদের আলোচনার সুবিধা হয়। প্রথমে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যেটাই দরকার, প্রথমে হচ্ছে কাঠামো। ওকে, স্ট্রাকচার, অর্থাৎ ওই সময় যখন সবে বক্সারের যুদ্ধ, পলাশি যুদ্ধ পরবর্তী সময় যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতে নিজের আধিপত্য কায়েম করছে, সেই সময় প্রশাসনিক গঠন কার্য বা প্রশাসনিক কার্যকলাপ কিভাবে চালিত হতো, সেটাই হচ্ছে প্রশাসনিক কাঠামো। এই কাঠামো নিয়ে কিন্তু আমাদের একটা কি বলবো অন্যতম গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে সিভিল সার্ভিস। তাই কাঠামোকেও আবার তিনটে স্তম্ভ আকারে ভাগ করো। স্তম্ভ বলতে বলা হয় ওই সময় ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামো তিনটে স্তম্ভর উপর দাঁড়িয়েছিল। কি কি তিনটে স্তম্ভ? প্রথম স্তম্ভ, নোট ডাউন করো, ভালো করে শুনবে, সেটা হচ্ছে আমলাতন্ত্র। নোট ডাউন করবে আমলাতন্ত্র। আমলাতন্ত্র। সেকেন্ড, ভালো করে বুঝবে, ভালো করে বোঝা উচিত, সেটা হচ্ছে পুলিশি ব্যবস্থা। পুলিশি ব্যবস্থা। আর থার্ড, যেটার উপর ব্রিটিশ সরকার বিশেষ গুরুত্ব দেয়, সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী দেখে নাও, এখনো আমাদের দেশে আরো কিছু ভাগ এসছে বটে, কিন্তু এখনো আমাদের দেশের স্ট্রাকচার, প্রশাসনিক সিস্টেম কিন্তু এই তিনটের ওপর ডিপেন্ড করেই কিন্তু আছে। হ্যাঁ কি না? আমলাতন্ত্র, পুলিশি অবস্থা, সেনাবাহিনী। এরপর এটা গেল কাঠামো, অর্থাৎ প্রশাসনিক কাঠামো। এই প্রশাসনিক কাঠামোর পরে আমাদের যে টপিক নিয়ে ডিসকাস করা প্রয়োজন বা যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে টপিক হবে, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি। ওকে, ওই সময় কি হবে, অর্থনৈতিক একটা সংস্কার ঘটানো হচ্ছে বা ঔপনিবেশ ভারতে অর্থনীতি কিভাবে এগিয়ে চলেছে, তার জন্য কি কি ব্যাপার সেটা আমাদের পড়তে হবে। লাস্ট, সেটা হচ্ছে আইন। লাস্ট হচ্ছে আইন, অর্থাৎ যে যে ১৯০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ ব্রিটিশ সরকার ভারতের বুকে শাসন কার্য সম্পূর্ণ করেছিল, সেই ১৯০ বছরের মধ্যে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আইন এসছে। যার প্রথম আইনটা এসছে কত সালে? ১৭০০ বলা উচিত ৭৩ সালে। কি আইনটার নাম কি? রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট, তারপরে আবার হচ্ছে পিটে ভারত শাসন আইন, আবার চ্যাটার্ড অ্যাক্ট, আবার চ্যাটার্ড অ্যাক্ট আরো আরো ২০ বছর পরে, এইভাবে কিন্তু পরপর ২০ বছর চ্যাটার্ড অ্যাক্ট বারবার আসছে। এবং ওখান থেকে শুরু হয়ে শেষ আইন কোনটা যেটা আমাদের পড়তে হবে, শেষ আইন হচ্ছে বলা উচিত আমাদের একদম স্বাধীনতা আইন, যেটা ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইন। তাহলে এর মধ্যে বিভিন্ন বিভিন্ন যে আইনগুলো এসছে পর পর একদম কালপঞ্জি অনুসারে তাদের গুরুত্ব কি, সেই আইনের পটভূমি কি, সেইগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয়। তাহলে এই টপিকটা আমরা কিভাবে এগোবো বা কি, সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। বুঝতে পারলে? সেটা কিন্তু আলোচনা করা হয়ে গেল। আজকের টপিক আমাদের টার্গেট থাকবে অন্তত কাঠামোটা, অর্থাৎ প্রশাসনিক কাঠামো আর অর্থনীতিটা যেন শেষ করা যায়। পরের দিন আমরা আইনটা আলোচনা করতে পারবো, কারণ আইনের টপিকটা অনেকটা বড়। তো প্রত্যেকে হেডিং করো প্রশাসনিক কাঠামো বলে। প্রত্যেকে হেডিং করো প্রশাসনিক কাঠামো বলে। ভালো টপিক, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। প্রশাসনিক কাঠামো বলে হেডিং করো। তাহলে প্রশাসনিক কাঠামো আমি বলেই দিয়েছি, বলা হয়েই গেছে, আর লেখার প্রয়োজন নেই। যারা লেখনি তারা লিখে নাও যে ব্রিটিশ ভারতে প্রশাসনিক কাঠামো তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। নোট ডাউন করো, ব্রিটিশ ভারতে প্রশাসনিক কাঠামো তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। ওকে, তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল বা দাঁড়িয়েছিল, যা ইচ্ছে লিখতে পারো, কিন্তু তিনটে স্তম্ভ কি কি সেটাও কিন্তু আমি আলোচনা
করে দিয়েছি। তার আন্ডারে 1 নম্বর পয়েন্ট করো আমলাতন্ত্র। আমলাতন্ত্র হেডিং করো আমলাতন্ত্র। ওকে, আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস বা সিভিল সার্ভেন্ট, যারা আমলা, সরকারি আমলা বলি, এগুলো কি ব্যাপার ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ আমাদের জানার দরকার। যে সাল ইম্পর্টেন্ট, ইতিহাস পড়তে মানে সাল গুরুত্বপূর্ণ। সাল, এই সালটা আমি পরের দিন ক্লাসে আলোচনা করব। 1784 সাল একটা বিশেষ আইন পাস হয়, বলা যাবে কি আইন? 1784 সাল। লিখে রাখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন। নোট ডাউন করো, পিটের ভারত শাসন আইন। ভারত শাসন আইন নোট ডাউন করো, পিটের ভারত শাসন আইন। এরপরে এর সঙ্গে আরেকটা আইন নিয়ে আমরা কথা বলবো। 1793 সাল। সাল শুনে বলা উচিত আমি কোন আইনে কথা বলছি? চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট বা চ্যাটার অ্যাক্টকে বাংলায় কি বলি আমরা? চ্যাটার অ্যাক্টকে বাংলায় কি বলি? সনদ আইন। ওকে, যেটাকে আমরা বাংলায় বলি সনদ আইন। ভালো করে শুনে রাখবে, কোশ্চেন আসে। এই দুটি আইনই ছিল ভারতে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র গঠনের প্রধান ভিত্তি। লিখে নাও, লিখে নাও, এই দুটো আইন হলো আমলাতন্ত্র আমলাতন্ত্র গঠনের আমলাতন্ত্র গঠনের বিশেষ ভিত্তি। ওকে, এই দুটো আইন কোশ্চেন আছে কিন্তু, কোন আইনের দ্বারা করা হয়? এই দুটো আইনের দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ভারতে একটা আমলাতন্ত্র গঠন করা হচ্ছে। এরপরে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, আমলাতন্ত্র গঠনের পূর্বে একটা বিশেষ কোড চালু হয়। আমি ডিটেলসে পরে বলবো সেটা কি কোড। বিভিন্ন দুর্নীতি রোধ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। কি কোড ওটা? নোট ডাউন করে নাও, কর্নওয়ালিস কোড। কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়। ওকে, তাহলে কর্নওয়ালিস কোড কে প্রবর্তন করছে? নাম শুনেই বুঝতে পারছো, লর্ড কর্নওয়ালিস কিন্তু কর্নওয়ালিস কোড প্রবর্তন করছে। এই কর্নওয়ালিস কোড যে প্রবর্তিত হলো, এরই পরবর্তী রূপ কি? এর এই পরবর্তী রূপ হচ্ছে সিভিল সার্ভিস। মনে থাকবে, এরই পরবর্তী রূপ হচ্ছে সিভিল সার্ভিস। বোঝা গেল? তাহলে লর্ড কর্নওয়ালিসকে কি বলতে পারি আমরা? আমলাতন্ত্রের প্রবর্তক বা সিভিল সার্ভিসের জনক। ঠিক আছে, লিখে না একটা স্পেশাল পয়েন্ট করে যে লর্ড কর্নওয়ালিস বলে হেডিং করো। লর্ড কর্নওয়ালিস বলে হেডিং করো। তাহলে এটা কি বলা হয়? যে ভারতে সিভিল সার্ভিসের জনক। সিভিল সার্ভিসের জনক। ওকে, লর্ড কর্নওয়ালিস হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক। মনে থাকবে, এটা প্রত্যেকেই কম বেশি আমরা জানি। এরপরে ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, আমলাতন্ত্র নিয়ে আলোচনা করলাম। তাহলে যেহেতু সিভিল সার্ভিসের জনক বলছি, একটা ছোট্ট হেডিং করবে সিভিল সার্ভিস নিয়ে। চল, তাহলে আমাদের ভারতে প্রথম যদি প্রশ্ন করা হয় কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়, বলা যাবে? কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়? কে বলবে তাড়াতাড়ি? বলো বলো বলো, কারো কোনো আইডিয়া? আরে কি কিছু তো রেসপন্স করো। কত সালে ভারতে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া শুরু হয়? দেখো, স্যার হুম, এটা কি মহাবিদ্যালয়ের পরে শুরু হয়েছিল? কার পরে কার পরে কার পরে? মহাবিদ্যালয়ের মহাবিদ্যার পটভূমি বলতে পারি, কিন্তু পরে ব্যাপারটা নয়। ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে একটা চ্যাটার অ্যাক্ট পরপর তো 20 বছর ছাড়া ছাড়া হচ্ছে। তাহলে এখানে একটা চ্যাটার অ্যাক্টের কথা আমরা বলবো, সেটা হচ্ছে 1833 সালের সনদ আইন। নোট ডাউন করে 1833 সালের চ্যাটার অ্যাক্ট। 1833 সালের চ্যাটার অ্যাক্ট। ওকে,
1833 সালের চ্যাটার অ্যাক্ট, এই চ্যাটারটা কি বলা হয়েছে, যে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক। তাহলে এখানে পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, ভালো করে স্টেপগুলো বোঝো। পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে কত সালে? পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে 1833 সালে। মনে থাকবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিন্তু। এর পরে ভালো করে শোনো, তখনও ভারতীয়দের, সেই সময় ভারতীয়দের কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে দেওয়ার ব্যাপার অতটা আসেনি। হচ্ছে কখন থেকে যে ভারতীয়রা পরীক্ষায় বসতে পারবে? ভারতীয়রা পরীক্ষায় বসতে পারবে সেটা হচ্ছে 1853 সাল থেকে। মনে থাকবে, 1853 সাল হচ্ছে সেই বিশেষ সাল যেখান থেকে সকল জনসাধারণের জন্য অনুমতি প্রদান। জাস্ট লিখে নাও, ভারতীয়দের অনুমতি প্রদান। কথাটা বোঝা গেল? ভারতীয়দের অনুমতি প্রদান হচ্ছে, অসুবিধা নেই। এর পরে আরেকটা সাল গুরুত্বপূর্ণ, যেটা বললে মহাবিদ্যালয়ের পটভূমি, 1857 সাল। 1857 সালে কি হয়? পরীক্ষা নেওয়া শুরু হয়। ওকে, পরীক্ষা নেওয়া শুরু হয়। বোঝা গেছে? এই 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 টপিকগুলো কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। এবার আর একটা জিনিস আমি ছোট করে হেডিং করি, এখানে না, পরের পেজে করছি, বয়স বলে। এই বয়স দিয়ে এখন কোশ্চেন আসে, রেলের পরীক্ষায় এসছে, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার খুব প্রিয় প্রশ্ন এই বয়স। দেখো, তিনটে সাল উল্লেখ করব, তিনটে বয়সের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, 1860, 1866 আর 1878। 1860 কি ছিল? 1860 প্রথমে বয়স ছিল যে 23 থেকে এটাকে কমিয়ে বয়সটাকে 22-এ আনা হয়। ওকে, 66 সালে এটা কি করা হয়? 66 সালে 21 বছরে করা হয়, যে 21 বছর হচ্ছে দিতে পারবে পরীক্ষা দেওয়ার বয়স। আর 78 সালে কি করা হয়? এটাকে নামিয়ে 18 করা হয়। এইটা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার বয়সের কথা বললাম, এটা যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? দেখো, তখনও পর্যন্ত পরীক্ষা কিন্তু ভারতে অনুষ্ঠিত হচ্ছে না, তখন হচ্ছে কোথায়? তখন এই যে বলেছি পরীক্ষা শুরু হচ্ছে, এই সময় থেকে পরীক্ষা কিন্তু চলছে কোথায়? এটা কিন্তু লন্ডনে পরীক্ষা। ভারতীয়রা গিয়ে দিতে পারবে বটে, কিন্তু পরীক্ষাটা মানে ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে না। তাহলে প্রথম প্রশ্ন, ভারতে কবে চালু হয়? কে বলবে? কারো কোনো আইডিয়া আছে? ভারতে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা কবে হয়? আইডিয়া? এনি আইডিয়া? নোট ডাউন করে নাও, 1922 সাল। ভারতে প্রথম সিভিল সার্ভিস, লিখে রাখো 1922 সাল। রেলের প্রিয় প্রশ্ন এগুলো, যারা আগের বছরে এনটিপিসির বিভিন্ন শিফটের কোশ্চেন পেয়েছো তারা দেখবে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর লক্ষ্য করা যায় আসতে। হচ্ছে ভারতে প্রথম সিভিল সার্ভিস হচ্ছে 1922 সাল। ভারতবর্ষে এই পরীক্ষা যে কাঠামোতে পরীক্ষা হচ্ছিল লন্ডনে, সেই কাঠামোতেই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হয়। এরপরে প্রথম সিভিল সার্ভিসে উত্তীর্ণ কে, এনা বলা উচিত, প্রথম উত্তীর্ণ সুভাষচন্দ্র বসু। সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথ ঠাকুর, নোট ডাউন করো, সত্যেন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমাদের মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 2013 সালে যারা পশ্চিমবঙ্গ থেকে আইএএস পরীক্ষা বা ইউপিএসসিতে প্রস্তুতি দিতে চায় তাদের জন্য সল্টলেকে একটা খুব কম খরচায় একটা ইনস্টিটিউট করেন, এটা হচ্ছে সরকারি ইনস্টিটিউট বলা চলে, কিছুটা ভর্তুকি দিয়ে উনি চালাচ্ছেন। সেখানেও কিন্তু নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের বলার জানা দরকার। স্ট্র্যাটেজির কোশ্চেন, ইনি কত সালে উত্তীর্ণ হন? 1864 সালে। নেতাজিও কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু উনি চাকরি প্রত্যাখ্যান করেন, কিন্তু ওনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, চলো নেক্সট নোট ডাউন করো। এটা তো হলো আমাদের বিভিন্ন রকম পরীক্ষার ব্যাপার। পরীক্ষা ছাড়াও, ভালো করে শুনবে, পরীক্ষা ছাড়াও আস্তে আস্তে আমাদের এটা জানা প্রয়োজন যে একটা তো পরীক্ষা নেবে,
পরীক্ষা নেওয়ার জন্য কি প্রয়োজন? একটা বোর্ড প্রয়োজন। বোর্ডটার নাম হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে ভেবো না, এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটা কমিশন নতুন গঠিত হচ্ছে। কত সালে গঠিত হচ্ছে? গঠিত হচ্ছে, নোট ডাউন করে নাও, 1926 সালে গঠিত হচ্ছে। এই যার মাধ্যমে এই পরীক্ষা কি হবে, এই পরীক্ষা নেওয়া হয় বা এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। বর্তমানে বা তখন থেকেই ব্যাপারটা, 24 সাল থেকে ব্যাপারটা হচ্ছিল যে প্রদেশেও এইটা পরপর থাকবে। খেয়াল দেখো, প্রদেশেও এটা পরপর স্থাপিত হবে বা থাকবে, যেটা এখন প্রত্যেক রাজ্যে যেমন একটা করে আলাদা করে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, আর কেন্দ্রে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে ইউপিএসসি বলছি। সেই তার যে গঠনগত ভিত্তিটা এই 1926 সালেই কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। কথাটা বোঝা গেল মোটামুটি? হ্যাঁ কি না? চলো, এই গেল আমার টোটাল প্রশাসনিক কাঠামো। যে এই পরীক্ষায় পাস করে আসা আমলারাই দেশের বিভিন্ন প্রশাসনিক ডিসিশন মেকার বা বিভিন্ন প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে ওনারাই বিশেষ অবদান রেখে গেছেন বা এখনো রাখছেন। ওকে, নেক্সট হেডিং করো। তাহলে তাহলে বলো কি বলছো? তাহলে ওনারাই কেন মন্ত্রী হন না? ওনারাই কেন মন্ত্রী হন না? না না, দেশে বিভিন্ন সেটা তো আমাদের সংবিধান সেটাকে মান্যতা দেয় না। কারণ আমাদের মান্যতা দিচ্ছে না কেন? দেখো, আমরা তো পুরোপুরি ব্রিটিশ থেকে অনুপ্রাণিত, সবকিছু বেশিরভাগটাই, যেহেতু ব্রিটিশ ও উপনিবেশ থেকে আমরা আস্তে আস্তে স্বাধীন হয়েছি বা ক্ষমতার হস্তান্তর করে যাই বলতে পারি। ব্রিটিশে যাই করি না কেন, ব্রিটিশে তো রাজতন্ত্র ছিল, হ্যাঁ কি না? রানী রানী তার প্রিন্স এদেরকে খুব মান্যতা দেওয়া হতো। সেটাই এখন এই প্রেসিডেন্টের কালচার, হ্যাঁ কি না? তারপরে আমলারা হচ্ছে ডিসিশন করবে, কিন্তু ক্ষমতার প্রকৃতি মানে ক্ষমতার যে প্রকৃত মানে কি বলবো ভোগ করার ব্যাপারটা, ক্ষমতা ভোগ যেটাকে বলি, সেটা সংবিধান বলে মন্ত্রীদের হাতেই ন্যস্ত। বুঝতে পারলে? এবার যদি কোনো কেউ মন্ত্রী হতে হয়, তাকে সিভিল সার্ভেন্ট পদ ছাড়তে হবে। হচ্ছে কি না? হচ্ছে। অনেক আইপিএস অফিসার আইএএস অফিসাররা মন্ত্রী হচ্ছে, কিন্তু একসঙ্গে হতে পারে না, বা আমাদের সেটা সংবিধান সেটাকে মান্যতা দেয় না। এবার সংবিধানটা কারা করেছে? সংবিধান কি বলতে পারবে? সংবিধান তোমরা কম বেশি অনেকেই পড়েছো, বা আমি আবার না আলোচনা করব। যখন সংবিধান রচনা করছে কারা, গণপরিষদে কারা ছিল? গণপরিষদে কোনো সিভিল সার্ভেন্ট ছিল? বলতে পারবে? ছিল তো পলিটিশিয়ানরা ছিল। যে কটা ব্যক্তির নাম আমরা জানি, প্রত্যেকে এক একজন বিশিষ্ট পলিটিশিয়ান। নেতা অনেকে বলতে পারে, বাট ওনাদেরকে রাজনীতিবিদ কথাটা বলাটা বেশি উচিত। তাই ওনারা বিভিন্ন দেশ থেকে নিজেদের সুবিধা মতো বা দেশের সুবিধা কথা ভেবে যেটাই বলতে পারো, এটা তাত্ত্বিকভাবে বলতে গেলে দেশের সুবিধা, আরো তলীয় ভাবতে গেলে নিজের সুবিধা, যেটাই বলো না কেন, সেই মতোই সংবিধান হয়েছে। আবার আমাদের সংবিধানে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের কথাও বলা আছে। বিভিন্ন ক্ষেত্রে সেটা সংশোধন হয়ে আরো নিজের মতো করে তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তো এটা সংবিধানের পুরোপুরি ডিটেলসের ব্যাপার। কিন্তু কেন ওনারা নেই, কেন মন্ত্রীদের দ্বারা সবকিছু হচ্ছে, সেটা একটা তর্ক সাপেক্ষ বিরাট একটা টপিক, মানে টাইম চলে যাবে সেটা নিয়ে আলোচনা করতে গেলে। যাই হোক, নেক্সট হেডিং করো তোমরা প্রত্যেকে, সেনাবাহিনী। নেক্সট হেডিং করো সেনাবাহিনী। দেখো, সেকেন্ড ভিত্তি সেনাবাহিনী। সেনাবাহিনী কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। স্থায়ী সেনাবাহিনী কবে গঠিত হচ্ছে? স্থায়ী সেনাবাহিনী কিন্তু পলাশী যুদ্ধের আগেই গঠিত হয়ে যাচ্ছে। কত সাল? 1748 সাল প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠিত হয়। ডাব্লিউবিসিএস এর পিবিএসএস কোশ্চেন, কার হাত দিয়ে গঠিত হয় বলা যাবে? কে ক্যাপ্টেন ছিলেন? লিখে রাখো, ক্যাপ্টেন এস লরেন্স। নোট ডাউন করো, ক্যাপ্টেন এস লরেন্স। ক্যাপ্টেন এস লরেন্স। ক্যাপ্টেন এস লরেন্স মনে থাকবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু মনে রাখাটা উচিত। এই কোশ্চেনটা কিন্তু দেয়। প্রথম স্থায়ী সেনাবাহিনী। এরপরে ভালো করে শুনবে, এই সালের পরে আবার একটা সেনাবাহিনীর ব্যাপার একটা ইনফরমেশন হচ্ছে। 1856 সাল হচ্ছে। 1856 সালে লিখে রাখো, বেতন চালু। সেনাবাহিনীতে বেতন চালু। বেতন বলতে ভারতীয় সেনাবাহিনীদের জন্য বেতন চালু, মনে থাকবে। বেতন চালু হয় তৎকালীন 300 টাকা সামথিং ছিল, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো, এরপরে ভালো করে শুনবে, আমাদের দেশে
ব্রিটিশদের তো অত সেনাবাহিনী ছিল না, বেশি সেনাবাহিনীটাই বা একটা সেনা তৈরি হয়েছিল ভারতীয় সেনা কর্তৃক, এবং সেই সেনা তাদের তদারকির জন্য একটি বিশেষ কমিশন গঠিত হয়। এটা কিন্তু রেলের কোশ্চেন ছিল। যখন এই কোশ্চেনটা দেয়, আমি যখন কোশ্চেন দেখি বেশ টাফই লেগেছিল কোশ্চেনটা, খুব একটা জায়গায় ফেস করিনি। লিখে নাও, তদারকির জন্য গঠিত হয় পিল কমিশন। পিল কমিশন কোশ্চেনটা আসে যে ব্রিটিশ ভারতে সেনাবাহিনীর তদারকির জন্য কোন কমিশন গঠিত হয়? পিল কমিশন। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না? স্যার এই পিল কমিশনের সাল কি মনে রাখতে হবে? না, সাল মনে রাখার প্রয়োজন নেই। এটা হচ্ছে 1856 সালে গঠিত হয় বটে, কিন্তু এই সাল মনে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, হচ্ছে। চল নেক্সট নোট ডাউন করো যে পুলিশি ব্যবস্থা। পুলিশি ব্যবস্থা, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঔপনিবেশিক ব্রিটিশ ভারতে প্রথম স্থায়ী পুলিশ সিস্টেম কে গঠন করেন? কে বলতে পারে দেখি? প্রথম এমসিকিউ, প্রথম কোশ্চেন, স্থায়ী পুলিশ বাহিনী কে গঠন করে? নোট ডাউন। লর্ড কর্নওয়ালিস। না, নোট ডাউন করো, স্থায়ী পুলিশ বাহিনী। কারো আইডিয়া? সারো? ওয়ারেন হেস্টিংস। ভেরি গুড, পারফেক্ট। লিখে নাও, লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, সুন্দর। এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। বর্ষা, জানা উচিত কিন্তু তোমার। হেস্টিংস, মনে পড়ছে। লর্ড ওয়ারেন হেস্টিংস মনে রাখা প্রয়োজন হচ্ছে। দেখো, এই স্থায়ী পুলিশ ব্যবস্থা শুধু নয়, স্থায়ী পুলিশ বাহিনীর সঙ্গে এনার একটা মানে কি বলবো, প্রতিটি জেলায় একটি করে থানা, প্রতিটি থানায় একজন করে ফৌজদার, সেটা আবার মাস্ট বি লোকাল বা মাস্ট বি ইন্ডিয়ান, এটা করার উনি চেষ্টা করেছিলেন। কথাটা বুঝতে পারলে? এইভাবে কিন্তু উনি শুরু করেন। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদ উনি সৃষ্টি করেন। হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু আস্তে 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 একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। এলাকা দখল বলবো না, এলাকা কন্ট্রোল। দখল কথাটা নিয়ন্ত্রণ কথাটা বলা যায়, যে বিভিন্ন এলাকাকে নিয়ন্ত্রণটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। হচ্ছে। এর পরে ভালো করে শুনবে, দেখো, দুটো প্রেসিডেন্সিতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গঠিত হয়। কি কি প্রেসিডেন্সি? দুটো প্রেসিডেন্সির নাম আমাদের পড়া উচিত। একটা হচ্ছে 1802 আর একটা হচ্ছে 1804। 1802 সালে হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, আর 1804-এ হচ্ছে আর হচ্ছে লিখে রাখো, বোম্বে সহ ভারতের বিভিন্ন অঞ্চল। বোম্বে সহ বিভিন্ন অঞ্চল। ওকে, এইটা কিন্তু কোশ্চেন আসে যে কত সালে কোথায় প্রথম শুরু হয়। এটা মাদ্রাজ প্রেসিডেন্সিটা লিখে রাখো। প্রেসিডেন্সি বলতে কি? প্রেসিডেন্সির বাংলা কি? কে বলবে? প্রেসিডেন্সির বাংলা কি? এই যে মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি বলি না, এই প্রেসিডেন্সি কথার বাংলা কি? বলো বলো, বলা উচিত। বলতে পারবে? এটা মানে হচ্ছে প্রদেশ, একটা প্রদেশ বা বিভাগ বলা চলে। নেক্সট আমার যেটা জানার প্রয়োজন, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে পুলিশ কমিশনার কত সাল থেকে শুরু হয়? নেক্সট নোট ডাউন করবে, 1860 সাল। 1860 সাল থেকে প্রথম পুলিশ কমিশনার ব্যাপারটা সামনে আসে, বা এইটার আলাদা করে একটা পদ সৃষ্টি করা হয়, পুলিশ কমিশনার। নোট ডাউন করবে, ছোট ছোট পয়েন্ট বলছি, এগুলোকে নোট ডাউন করে নেওয়াটা প্রয়োজন। পুলিশ কমিশনার হয়েছে। তাহলে এই গেল হচ্ছে পুলিশি ব্যবস্থা। দেখো, পুলিশি ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশেষ আইন আমাদের পড়তে হবে, আমি আইনগুলো তো বলে রাখছি। সেটা হচ্ছে কি কি আইন? সেটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট। ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট, নোট ডাউন করে নাও। রেলের প্রশ্ন এসেছিল, ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট কত সালে পাস করা হয়? বলা যাবে? নোট ডাউন করো, 1861 সাল। ওকে, এই অ্যাক্টের মাধ্যমে কি হয়? বিভিন্ন থানায় বিভিন্ন পদের সৃষ্টি, থানায় পদের সৃষ্টির পর তাদের ক্ষমতা, এইগুলো কিন্তু চালু করা হয়। হচ্ছে, হ্যাঁ কি না? রেসপন্স করবে। যখনই পুলিশের ব্যবস্থার ব্যাপারটা আসে, বলতে পারবে আমি এই তিনটের মধ্যে কিন্তু উল্লেখ করিনি। আমলাতন্ত্র আলোচনা করেছি, পুলিশ ব্যবস্থা আলোচনা করলাম, সেনাবাহিনী আলোচনা করলাম। এই পুলিশি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত
আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা কি বলতো? আর একটা বিশেষ ব্যবস্থা রয়েছে যেটা পুলিশের সঙ্গে সম্পর্কিত। কি ব্যবস্থা? বিচার ব্যবস্থা স্যার। বিচার ব্যবস্থা। পারফেক্ট, ভেরি গুড, নোট ডাউন করে নাও এখানে জায়গা থাকলে। বিচার ব্যবস্থা। দেখো, পুলিশ যখনই আসবে একটা বিচার ব্যাপার থাকে, তাহলে এর আন্ডারটা ছোট্ট করে হেডিং করো বিচার ব্যবস্থা বলে, জুডিশিয়াল সিস্টেম। বিচার ব্যবস্থা। দেখো, বিচার ব্যবস্থা সম্পর্কিত যা তথ্যগুলো বলবো বেশিরভাগই তোমাদের জানা, তাও একটু ছোট ছোট নোট ডাউন করে নেওয়া উচিত। যে পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে কোনো কিছু অবশ্য দেখো একটা অপরাধ চোর ধরা অনেকে সহজে বলে দেন না, অপরাধ হওয়া নয়, অপরাধটাকে যাতে না হতে দেওয়া সেটা। অপরাধ হওয়ার পরে সেটাকে যেমন মানে শাস্তি দেওয়াটা যেমন কাজ, কিন্তু শাস্তি দেওয়াটা পুলিশের কাজ নয়, শাস্তি দেওয়াটা হচ্ছে বিচার ব্যবস্থার কাজ। আর অপরাধটাকে আটকানো হচ্ছে পুলিশের কাজ। দুটো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইখানে বিচার ব্যবস্থাটা কার উপর ডিপেন্ড করে? বিচার ব্যবস্থা ডিপেন্ড করে আদালত বা কোর্টের উপর। এই আদালত বা কোর্টের সিস্টেমটা কে চালু করে? কে চালু করে? কে বলবে কে চালু করে? বলা যাবে? এখানেও কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিংস এর নাম জড়িত। ওকে, এক্ষেত্রেও কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিংস, এই একই নাম আমরা ঘুরে ঘুরে পাচ্ছি, কারণ উনি পুলিশ ব্যবস্থা বিচার ব্যবস্থা ভালো করে চালু করেন। দেখো, যদি আমরা পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা অনেকেই দেবে বা দেওয়া উচিত, ডাব্লিউবিসিএস বলো বা আইসিডিএস বলো বা ডাব্লিউবিপি বলো, সেখানে বিচার ব্যবস্থার মধ্যে না কলকাতা খুব একটা দারুণ জায়গা ছিল আর কি। কেন কলকাতা থেকেই প্রথম সবকিছু চালু হয়। তাহলে কলকাতায় আদালত যদি হেডিং করো, তাহলে দেখা যায় যে কলকাতায় ক ধরনের আদালত ছিল? বলা যাবে? কলকাতায় ক ধরনের আদালত ছিল? কলকাতায় দু ধরনের। দু ধরনের। কি কি? একটা সদর দেওয়ানি। ভালো করে নোট ডাউন করে নাও, এই কথাগুলো শুনবে কিনা আমি জানি না, শুনেছো কিনা বা কোনো বইতে ইনফরমেশন পেয়েছো কিনা, বাট লিখে রাখো। একটা সদর দেওয়ানি, আর একটা হচ্ছে সদর নিজামত। একটা সদর দেওয়ানি আর একটা সদর নিজামত। এই দু ধরনের আদালত ছিল। এই দু ধরনের আদালতই প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। মনে থাকবে, এই দু ধরনের আদালত করেন কে? ওয়ারেন হেস্টিংস। অসুবিধা নেই, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। তবে বিচার ব্যবস্থা ওয়ারেন হেস্টিংস করছে বটে, তবে আর একজনের নামও কিন্তু অস্বীকার করলে চলবে না। যিনি কে? যিনি হচ্ছে 1793 সাল। কি? কর্নওয়ালিস কোড। মনে থাকবে, এই কর্নওয়ালিস কোডেও কিন্তু বিভিন্ন বিচারের কথা উল্লেখ ছিল। তাই ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে কর্নওয়ালিস কোডকে অগ্রাহ্য করা বা অ্যাভয়েড করার জায়গা নেই। মনে থাকবে, অ্যাভয়েড করার জায়গা নেই, এটা ইম্পর্টেন্ট। তবে তবে এর পরে আমাদের সুপ্রিম কোর্ট নিয়ে যদি আলোচনা করা শুরু করি, তাহলেই আসবে একটা বিশেষ সালের। কোন সাল? কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1774। কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? কলকাতায়। দেখো, কলকাতায় সুপ্রিম কোর্ট, কারণ তৎকালীন রাজধানী কোথায় ছিল? তৎকালীন রাজধানী কিন্তু কলকাতায় ছিল। লিখে নাও, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে। নিশ্চয়ই আমাকে বলার প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি দরকার আছে? কি হবে স্যার? এলিজা ইনফে। একদমই তাই। চলো, নেক্সট আমাদের যে টপিক ডিসকাস করার প্রয়োজন সেটা হচ্ছে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় পেনাল কোড। কে বলবে ভারতীয় পেনাল কোড কে প্রতিষ্ঠা করেন? পেনাল কোড, ভারতীয় পেনাল কোড, আইপিসি, যার উপর ভিত্তি করে বিভিন্ন ধারা বা বিভিন্ন এগুলো থাকে। বলা যাবে ভারতীয় পেনাল কোড কে প্রবর্তন করেন এবং কত সালে এটি প্রবর্তিত হয়? কে বলবে? একটু ভেবেচিন্তে বলা উচিত, সুদর্শনের বলা উচিত। সুদর্শনকে এই টপিকগুলো আমি লিখিয়েছিলাম আগে। ভুল হচ্ছে। পেনাল কোড, পেনাল কোড কত সালে এবং কে প্রতিষ্ঠা করেন? পেনাল কোড উইলিয়াম বেন্টিং। ভেরি গুড, সুন্দর, এই তো অ্যান্সার পেলাম। এই তো তোমরা মোটামুটি আইডিয়া রয়েছে। এই উইলিয়াম বেন্টিং কত সালে? তাহলে স্যার 1833-এ চার্টার অ্যাক্ট হয়েছিল কি? এই পেনাল কোডটা কোন সালে? পেনাল কোড, দেখো আমাদের সালগুলো তো একটু মানে যদি আমরা গভর্নর জেনারেলের লিস্ট পড়ি,
উইলিয়াম বেন্টিংটের নাম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি চ্যাটার্ড ওনার সময় পাস 1833 সাল। এই যে পেনাল কোড, এই পেনাল কোডটা তো ওনার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ওনার একটা সৃষ্টি। কারণ ওই সময়তেই কি বলবো মেকলে মিনিট থেকে আরম্ভ করে পরপর শুরু হয়। তো পেনাল কোডটা কত সাল বলা যাবে? নোট ডাউন করে নাও, 1834 সাল লিখে রাখো। লর্ড উইলিয়াম বেন্টিংট। হচ্ছে এগুলো কিন্তু কোশ্চেন আসে, অসুবিধা নেই। এরপর ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটা জিনিস জানার প্রয়োজন। নেক্সট হেডিং করো। দেখো আমরা মোটামুটি প্রশাসনিক কাঠামো শেষ করলাম। নেক্সট তোমরা প্রত্যেকে হেডিং করবে যে অর্থনীতি। তাহলে অর্থনীতির মধ্যে হেডিং করো ভারতের ঔপনিবেশিক অর্থনীতি। ভারতের ঔপনিবেশিক অর্থনীতি শেষ করে দিই, পরের দিন তাহলে এটা পড়ে নেব। ঔপনিবেশিক অর্থনীতি, পরের দিন শুধু আইনটাই বাকি থাকবে। অর্থনীতি অন্তত কয়েকটা ভাগটা করিয়ে যাই ঔপনিবেশিক অর্থনীতির। দেখো ভালো করে দেখো, ঔপনিবেশিক অর্থনীতি বলতে কি, একটা সেই সময় তো ভারত একটা একটা কি বলবো, যখন ইংরেজরা এলো তার আগে তো মোগল যুগ ছিল, বা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজতান্ত্রিক ব্যাপার স্যাপার ছিল। সেটা থেকে যখন হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, তাহলে এই ঔপনিবেশ বা অর্থনীতিটাকে বা অর্থনীতির সময়কালটাকে আমরা না তিনটে ভাগে ভাগ করব। এটাই প্রথম আলোচ্য বিষয়, ভালো করে শোনো। প্রথমে বলা হয় মার্কেন্টাইল পর্ব। প্রথমে বলা হয় মার্কেন্টাইল পর্ব। প্রথমে বলা হয় পর্বটার নাম হচ্ছে মার্কেন্টাইল পর্ব। ডিটেলস আলোচনা করছি। ক সাল থেকে ক সাল অর্থনীতির কোন মানে কোন সময়টাকে ভাগ করা হচ্ছে? 1757 সাল থেকে 1813 সাল পর্যন্ত এটাকে বলা হয় মার্কেন্টাইল পর্ব। তারপরের পর্বটার নাম কি, যাকে বলি আমরা অবাধ বাণিজ্যিক পর্ব। অবাধ বাণিজ্যিক পর্ব। ওকে, এটা কিন্তু ওই সময়টাকে ভাগ করছে অর্থনীতির রেসপেক্ট, অন্য কিছু ভাগ নয় কিন্তু। 1813 থেকে 1860। ওকে, এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট পিরিয়ড বলা হয় ইংলিশে, বাংলায় লিখে রাখো যে মূলধন বিনিয়োগের পর্ব। মূলধন বিনিয়োগের পর্ব। মূলধন বিনিয়োগের পর্ব। মূলধন বিনিয়োগের পর্ব হচ্ছে মূলধন বিনিয়োগের পর্ব কত সাল থেকে কত সাল? একদম লিখে রাখো 1860 থেকে 1947। একটু ডিটেলসে আলোচনা করে লেখার প্রয়োজন নেই, শুধু শুনে রাখো। মার্কেন্টাইল পর্ব বলতে কি, যে সময় একচেটিয়া বাণিজ্য করছে কে? ওই সময়টা ভাবো, একচেটিয়া বাণিজ্য করছে কে? কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম শোষণ করে ব্যবসা বাণিজ্য চলতো। কুটির শিল্প, ভারতের কুটির শিল্প ধ্বংস হচ্ছে, শোষণ নীতি চলছে ভারতের ওই সময় বিভিন্ন প্রান্তে। একটা একটা খরা, বিভিন্ন মানে কি বলবো, একটা হচ্ছে কি বলবো, এমন একটা দারিদ্র সীমা তৈরি হচ্ছে, যার নিচে আর মানে নেগেটিভের দিকে যাচ্ছে ব্যাপারগুলো। প্রতি বছর একটা মহামারী দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে একটা গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। এই পর্বটাকে মার্কেন্টাইল পর্ব বা একটা ক্ষতিকর দশা বলা হয়। ঠিক আছে। চ্যাটার্ড অ্যাক্ট 1813, যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডানা ছাটা হলো, তখন একচেটিয়া বাণিজ্যের অধিকার শেষ হলো এবং এই মার্কেন্টাইল পর্বের অবসান ঘটল। এরপরে অবাধ বাণিজ্য। এই অবাধ বাণিজ্যের জায়গাটা কি হয়, এই সময়টাতেই একটা প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটে শিল্প বিপ্লব হয়। ওকে, শিল্প বিপ্লব হয় কোথায়? ভারতে না, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। এবং শিল্প বিপ্লবের জন্য যে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মার্কেটটা কোথায় পাবে? সেই মার্কেটটা পাবে হচ্ছে ভারতে। আরম্ভ হলো ভারতে ব্যবসা বাণিজ্য। তখন ভারতের যে তৎকালীন স্বদেশি প্রোডাক্টগুলো, তার সঙ্গে একটা অসম লড়াই শুরু হলো। ভারতীয়রা পিছিয়ে পড়তে আরম্ভ করলো এবং আস্তে আস্তে ইংরেজের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা আসতে আরম্ভ করলো। কোথায় ছিল? আমরা তো ধুতি পড়তাম, আমাদের ধুতি, লুঙ্গি, গামছা এই ব্যাপারগুলো কালচার ছিল। হঠাৎ করে টাওয়েল, প্যান্ট, শার্ট, টুপি এই ব্যাপারটা এলো কি, বেল্ট এই ব্যাপারটা এলো কি করে? এগুলো পুরোপুরি এই সময়ের
কালচারের একটা বিশেষ ফসল। বুঝতে পারলে? তারপরে যেই শিক্ষা দীক্ষা ঢুকে যাচ্ছিল মানুষের একটা মেকি ভদ্র হওয়ার বা মেকি ইউরোপিয়ান তৈরি হওয়ার একটা কালচার সৃষ্টি হলো। আমি শুধু বাঙালিদের কথা বলছি না, সারা ভারত জুড়ে। তো এই এতে কি হলো, বাণিজ্যটা উন্মুক্ত হলো। ভারতীয় যে কুটির শিল্পগুলো, সেই ভারতীয় কুটির শিল্প ধীরে 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 কাঁচামাল যোগানের অভাবে একটা কি হয়ে গেল, ওগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু হলো। একটা যেটাকে বলি আমরা অসম প্রতিযোগিতা, উচ্চ শুল্ক প্রয়োগ করেছে ইংল্যান্ড বিভিন্ন পণ্যের ওপর, সেটাই কেনা চলছে, কিন্তু কম দামে কুটির শিল্প থেকে উৎপন্ন প্রোডাক্ট করতে পারছে না বা কিনতে পারছে না, বা কেনার কোনো মার্কেটই তৈরি হচ্ছে না। তাই এটা বলতে পারি যে এই সময়টা হচ্ছে ব্রিটিশদের ক্ষেত্রে অবাধ বাণিজ্যের পর্ব। এরপরে দেখো মূলধন বিনিয়োগের পর্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো শুধুমাত্র যে ব্যবসা করলে হবে তা কিন্তু নয়। ব্যবসা ছাড়াও যেটা দরকার, ইনভেস্টমেন্ট। শুরু হচ্ছে পোস্ট অফিস তৈরি করা, টেলিগ্রাফ খুঁটি বসানো, রেলপথ স্থাপন। এইগুলো তো ব্যবসা থেকে প্রাপ্ত ইনকাম বা ট্যাক্স থেকে প্রাপ্ত ইনকাম দ্বারা যে অর্থ, সেই অর্থ পুনরায় ভারতে বিনিয়োগ। তাহলে মূলধনটা কিন্তু ভারতে বিনিয়োগ হচ্ছে, কারণ পুঁজি যেটা পাচ্ছি লাভ। দেখো এটা যদি ভালো করে বোঝো, ছোট একটা ক্ষেত্রে ভাবো, তোমরা একটা ছোট দোকান করেছো, দোকান ভালো চলছে, দোকান যে লাভ করছো শুধু কি লাভটাই তোমরা নিয়ে নেবে, দোকানের একই রকম পড়ে থাকবে? যত মানুষের ইনকাম বাড়ে সেই দোকানটা ঝাঁ চকচকে হয়, বা দোকানের পরিকাঠামো, দোকানের ওপর আরো ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায়। ব্রিটিশরাও কিন্তু সেটাই করেছিল। নিজের কিছুটা বিজনেসের সুবিধার্থে, কিছুটা ভালো করে শুনবে, কিছুটা বিজনেস সুবিধার্থে, কিছুটা মানে ব্যবসাটাকে আরো সুন্দর করে পরিচালনা করার জন্য, কিছু ক্ষেত্রে কল্যাণকর কাজের জন্য। অনেকে বলে কল্যাণকর কাজ যে হ্যাঁ আমি এই দেশের অনেকটা ইনকাম করতে পেরেছি, এখানের জন্য কিছু করি, সেটা যেমন একটা কাজ। বা নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থার মারাত্মকভাবে ইনভেস্ট করার জন্য কি হয়, এখানে একটা আধুনিক শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ শুরু হয়, যার ফলস্বরূপ রেলপথ চালু হয়ে যাওয়ার পরে বিভিন্ন বৃহৎ শিল্প, বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন স্টিল প্ল্যান্ট, এইগুলো কিন্তু শুরু হয় এই টাইমের মধ্যে। কথাটা বোঝা গেল? তাহলে এই যে তিনটে সময়ের যে গ্যাপ, এই তিনটে সময়ের গ্যাপটা আমি এক্সপ্লেন করলাম। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো প্রশ্ন থাকলে আলোচনার জন্য করে রাখো, সুবিধা হবে। বলে রাখো, বলো কোনো ডাউট থাকলে বলো আমাকে, এর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো। হয়েছে না হয়নি, মানে বোঝা গেছে মোটামুটি যে ব্রিটিশ ভারতের যে ঔপনিবেশিক অর্থনীতি, যে তিনটে টাইম পিরিয়ডকে আমি ভাগ করলাম, সেই তিনটে টাইম পিরিয়ডের মধ্যে যদি আলোচনার ক্ষেত্রে কোনো বোঝার অসুবিধা থাকে আমাকে বলো। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে মোটামুটি? আরে হ্যাঁ, হ্যাঁ কি না? শাহরুখ ক্লিয়ার মোটামুটি? রনিতা বুঝতে পেরেছো? পূজা, অনিন্দিতা বোঝা গেছে তো? সুদর্শন, সন্তু? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। এইটা হচ্ছে অর্থনীতির প্রেক্ষাপট। আমি প্রেক্ষাপটে ডিসকাস করলাম। টাইম পিরিয়ড কিন্তু 1757 থেকে 47, 190 বছর। তাহলে পরের দিন কোন টপিকটা আলোচনা করব? পরের দিন আলোচনা করব আমাদের এই অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, যে ব্যবস্থাগুলো বিভিন্ন ভাইসরয়, গভর্নর জেনারেল বা গভর্নররা করে গিয়েছিল, সেইগুলো পরপর আলোচনা করা প্রয়োজন। নামগুলো বলে রাখি, তোমরা প্রায় নামগুলোর সঙ্গে পরিচিত। একসালা বন্দোবস্ত, পাঁচসালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, নাম শুনেছো প্রত্যেকটার? প্রত্যেকটা কত সালে সালে কি ব্যাপার, এবং তার সঙ্গে ভালো করে শুনবে, রায়তোয়ারি, মহলওয়ারি, হ্যাঁ কি না, কোনটা কত সালে কি ব্যাপার, এই ব্যবস্থার ফল কি বা ব্যবস্থায় কি বলা হয়েছিল। এইটা হবে পরের দিনের দ্বিতীয় অংশের যে ক্লাসে, তার ফার্স্ট পার্ট। তারপরে আমি একদম 57 সাল থেকে শুরু হয়ে 47 সাল পর্যন্ত যে আইনগুলো প্রবর্তিত হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চ্যাটার অ্যাক্ট, পরপর 1, 2, 3, 4, তারপরে আবার হচ্ছে একদম গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন 1858, তারপরে পরিষদীয় আইন বা কাউন্সিল অ্যাক্ট, তারপরে মর্লেমিন্টো সংস্কার আইন, মন্টেগু চেমসফোর্ড আইন। এই যে পরপর যে মানে একদম সিকোয়েন্স ওয়াইজ ওই আইনগুলো নিয়ে আলোচনা করলে আমার এই টপিক কমপ্লিট। বলো বুঝতে পারলে? আমরা কিন্তু মানে একদম আধুনিক ভারতের ইতিহাসের কোর টপিকে ঢুকে গেছি। তারপর আরম্ভ করব বিভিন্ন বিদ্রোহের সঙ্গে আরম্ভ করব বিভিন্ন ধর্মীয় সংস্কার, সামাজিক সংস্কার, ওইগুলো করে করে টপিকটা শেষ হবে। বোঝা গেল?
দেখো ভালো করে নোট ডাউন করো। আমার একটু অফিসের প্রেসারের জন্য পরপর 3 দিন ক্লাস নিতে পারিনি। আমি পরপর আজকে আর কালকে, আজকাল শনিবার, পরপর 3 দিন দুপুর আর রাত করে ক্লাস নিয়ে 6টা ক্লাস এই সপ্তাহে কভার করব। আর রবিবারের মক টেস্টের সিলেবাস আমি দিয়ে রেখেছি। অনেকদিন পরে, 1 মাস পরে প্রায় মক টেস্ট দেবো। ভালো করে প্রত্যেকে পড়ে রেখো, ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই। রাত্রিবেলা আবার বায়োলজি ক্লাস হবে। চলো।